রাজা বিক্রমাদিত্যের কথা। আজ থেকে অনেক বছরের আগেকার কথা। তখন উজ্জয়িনী নামে এক নগর ছিল। নগরটি দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি সেখানে বাস করত গুণী ও পণ্ডিত লোকেরা। এখানকার রাজার নাম ছিল গন্ধর্ব সেন। তিনিও খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। মহারাজা গন্ধর্ব সেনের 4 রানী ছিল, 6 পুত্রও ছিল। রাজকুমাররা গুরুর কাছে শিক্ষা লাভ করতে লাগলেন, বিচক্ষণ হয়ে উঠলেন। কিন্তু রাজা গন্ধর্ব সেনের স্ত্রী মারা যান। তখন নিয়ম ছিল বড় ছেলে সিংহাসনে বসবে। তো গন্ধর্ব সেনের বড় ছেলে সিংহাসনে শঙ্কু সিংহাসনে বসলো। কিন্তু 6 রাজকুমার বললো, আজকে আমি সবচেয়ে ছোটো, সিংহাসনে বসার করলো। তাই তিনি বিজয়ী শঙ্কুকে হত্যা করে যে সিংহাসনে বসলেন। অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলে রাজা হিসেবে তিনি উপযুক্তই ছিলেন। প্রথমে তিনি সীমা অনেকখানি বাড়িয়ে নিলেন। বিক্রমাদিত্য চারিদিকে ছড়িয়ে পড়লো। একদিন তিনি মনে মনে জিজ্ঞাসা করতে লাগলেন যে, আমি সকল প্রজার রাজা, একদিকে প্রজার সুখ দুঃখ দেখা এবার আমার প্রজাদের, আমি রাজপথে সুখেই দিন কাটাচ্ছি। আমার লোকেরা প্রজাদের সাথে কেমন ব্যবহার করে তা একবার দেখা উচিত। যেমনভাবে তেমন করে যে রাজ্যের ভাই ভর্তি করিয়ে দিয়ে ছদ্মবেশে দেশভ্রমণে বেরিয়ে গেলেন। বিক্রমাদিত্য বহু দেশ ঘুরলেন, প্রজাদের সাথে আলাপ করলেন, তাদের অধীরদের কথা শুনলেন। একদিন যদি খবর পেলেন যে ভর্তি করি তার হাতে রাজ্যের ভার দিয়ে তিনি নাকি তির সাথে ঝগড়া হয়ে বনে গিয়ে যোগসাধনা করছে। এদিকে খবর পাওয়া মাত্র বিক্রমাদিত্য উজ্জয়িনীর দিকে যাত্রা করছে। এদিকে কী হয়েছে, দেবরাজ যখন দেখলেন যে উজ্জয়িনীতে কোনো রাজা নেই, বিক্রমাদিত্য চারিদিকে শুরু করে যেদিকে যক্ষকে বলে পাহারাদার হিসেবে রাখুন। এই যক্ষকে চিনতে না, সেই দেখে যে গভীর রাতে একটা লোক ঘরে ঢুকছে। যক্ষ সাথে সাথে জিজ্ঞাসা করলো, এই তুই কোথায় যাচ্ছিস, তোর নাম কি? বিক্রমাদিত্যকে ভয় না পেয়ে এই নগরে বিক্রমাদিত্য, তুই কোথায় যাই? যক্ষ বলে, আজকে আমি এই নগরে ভাই আমার অনেক বন্ধু ছাড়া তোকে ঢুকতে দেবো না। তুই যদি সত্যি বিক্রমাদিত্য হোস তাহলে যুদ্ধ করে দেখা, যদি দিতিস তাহলে ঢুকতে পারবি। দুজনেই যুদ্ধ শুরু করে, তাদের মধ্যে এসেছে যুদ্ধ চললো। কিন্তু সেখানে গিয়ে যক্ষ এটা উঠতে পারে না। কিছুক্ষণ পরে বিক্রমাদিত্য যক্ষ মাটিতে ফেলে দিয়েছে, বুকে চেপে বসতেন। যক্ষ বলে, আজকে মহারাজ আপনি পরাক্রম থেকে বুঝেছি, তাহলেই আপনি রাজা, দয়া করে যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে প্রাণ বাঁচাবো। যদি কথা শুনলে হাসবেন, তারপর বললে, তোর প্রাণ আমার হাতে, আর তুই কিন্তু আমার প্রাণ বাঁচাবি? যক্ষ বললে, আপনি ঠিকই বলেছেন, আমি যেমনভাবে বলবো যদি তেমনভাবে কিছু করেন, দীর্ঘদিন আপনি সুখে রাজত্ব করতে পারবেন। রাজা অবাক হয়ে ধীরে চললে যক্ষের বুক থেকে উঠে জিজ্ঞাসা করলেন, উঠে বললেন, বল দেখি তোর কী বলার আছে। যক্ষ বললেন, শুরু করো। আজকে বলে, আমি সেখানকার রাজা চন্দ্রবানু খুব শিকারের লোভ ছিল। সে মাঝে মাঝে 10 বল নিয়ে শিকারে বেরোতেন। এমন সময় কী হয়েছে, বনে গিয়ে মাথা দিকে দিক করে আর পা অপর দিক করে বসে আছে। আশেপাশে লোকদের কাছে খোঁজখবর শুরু করে দেয়। কারোর সাথে কোনো কথা বলে না। বহুকাল ধরে তাপস্যা শুরু করেছে। বাড়ি ফিরে এসে চন্দ্রবানু জিজ্ঞাসা করলে, কঠোরতা পরিশ্রম করছো কেন তুমি? ওই সাধু ব্যবস্থা কোনো ভাঙা যায় তাহলে বেশ হয়। পরদিন থেকে ঝাড়া পিছিয়ে জিজ্ঞাসা করলে এই রাস্তা বা এগিয়ে নিয়ে আসতে শুরু করে। একে 1 লক্ষ সন্দেহ দিতে হবে। ওই নগরে মেয়ে একসাথে থাকতে, সে খুব গরিব, কোনো রকমের 2 বেলা খেতে পায়। সেই ভাবে যদি কোনো রকম মেয়েকে ভুজিয়ে ফেলে যদি একে নিয়ে আসা যায় তাতে বেশ হয়, আমার কোনো অভাব থাকে না। রাতের উপর বলে, আজকে মহারাজ আপনি ওই বিয়ে করে ছেলে শুদ্ধ নিয়ে এখানে আসবো, এবার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবেন তো? মহারাজ বললে, হ্যাঁ দেবো। তুমি আমাকে সেখানে গিয়ে একইভাবে পা অপর দিক করে মাথা নিচে দিক করে ঝুলে আসে। সাধু ডোকা বটকা চেহারা দেখে সে ভাবলো একে জাগানো ঠিক হবে না। এ বললো, আজকে একে তৈরি করতে থাকো। সে রান্না সে রোজ মোহনভোগ রান্না করে খাওয়াতো। সাধু মিষ্টি মিষ্টি জায়গায় সেও খেয়ে ফেলতেন। তাদেরকে আর কিছুদিন পর মোহনভোগ খেতে খেতে বললে যে চোখ টাকা দেন। তারপর গাছ থেকে নেমে এসে জিজ্ঞাসা করলে, তুমি কে, একা একা কোথায় কী করছো? সে উত্তরে, আমি দেবকন্যা তীর্থ করতে পেরেছিলাম, আপনার কর্তা প্রসাদ দেখলে আমি কিছুক্ষণ আমি সেবা করি। সাধুর কারোর কথা মতো যদি তোমার ব্যবহারে আমি খুশি হই, তোমার কোনো আপত্তি থাকে না, তাহলে আমি তোমার আশ্রমে নিয়ে যেতে পারি। এরই কারোর সাথে তারপর সে সেবা যত্ন করতে লাগলো। সাধু মিথ্যে কথা হলো না, ভুলে গিয়ে সে বিয়ে করে নিল। এবং সেই বললো, আজকে আমি 1 বছরের পর তার খুব সুন্দর একটা ছেলে হলো। এই মেয়েটি সাধু বললো, এই বহুদিন ধরে আমরা এখানে আসি, আমার মনে হয় যদি তীর্থে করা উচিত। ছেলে মেয়েকে নিয়ে রওনা করা হলো। মেয়েটি সাধুর সঙ্গে সোজা রাস্তা পাশে চলে গেলেন। এই মেয়েটিকে দেখে বললেন, মেয়েটি দেখে আজকে মেয়েটি সাধুকে ভুজিয়ে ভাজিয়ে যদি নিয়ে আসা যায়, এবার কথা মতো তোকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হোক। এ কথা বললো, আজকে আমি দেখে গিয়েছিলাম এখানে। বললো, আমি সেখান থেকে বন্ধুর দিকে যাত্রা শুরু করলো। যেতে যেতে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এরকম করে হোক না কেন আমি প্রতিশোধ নেবই। আর অবস্থা শুরু করা হলো। ক্ষমতার অধিকারী হলেন তপস্যা রাজনবানু হত্যা করে। এদিকে গল্প শেষ করে, মহারাজ আপনি চন্দ্রবানু আর উজ্জয়িনী একই নগরে, একই লগ্নে, একই নক্ষত্রে জন্মেছিলেন। আপনি রাজবংশের জন্মগ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হয়েছেন।
চন্দ্রবনে জন্মগ্রহণ করে ভগবতী রাজা হয়েছে। আর ওই যোগকুমার হরি জন্মেছিলেন। তিনি যোগ সাধনা করে তিনি অনেক ক্ষমতা দিয়ে কারণে চন্দ্রবনে হত্যা করার বেতার করে সিঁড়ির কাছে ঝুলিয়ে রেখেছে। আপনাকে হত্যা করবার চেষ্টায় আছে। আপনি যদি একে হাতে রেহাই পান তবে বহুদিন এখানে রাজত্ব করতে পারবেন। এই বলে তিনি কথা চিন্তা করতে লাগলেন। পাহাড়ের সঙ্গে গল্প শুরু হলো, পদের সঙ্গে গল্প শুরু করে গেল। ঘোড়াটা গেছে শুরু করলো। এদিকে রাজাও পদের সাথে হতে লাগলেন। এইভাবে ব্যক্তি দিন কেটে গেল। রাজার সময় একদিন বলে আজকে আমি যে রাজার সাথে নানা রকম আলোচনা করতে লাগলেন। তারপর রাজার সাথে ফলটি মাটিতে পড়ে গেছে। এই চিন্তা করে যদি কথা বলে এই যে সে নয় তো না কিন্তু ফলটা খাওয়া ঠিক হবে না। সে ফলটি ঠিক যত্ন করে রেখে দিল। তিনি যত্ন করে ফলটি রেখে দেওয়ার পর ও যাচ্ছে লাগলো। যাওয়ার সময় আবার ফল আশীর্বাদ করে ফল রাজকোষে দেখতে শুরু করলো। এদিকে কী হয়েছে গোটা সাথে দেখতে এসেছেন কন্যাটি উপস্থিত হয়ে রোজকার মধ্যে তাকে ফল দিলে হঠাৎ ফলটি মাটিতে পড়ে গেল। এবার ফলটির মধ্যে যে অপূর্ব রত্ন বেরিয়ে এলো। এটা অবাক হয়ে সাধুকে জিজ্ঞেস আপনি কী জন্য আপনি দামি ফল যুক্ত দিলেন? এটা ফল দাম এখানে দিলে। সাধু বললেন দেখো আজকে মহারাজা আসতে আছে রাজা গুরু আজ তুই চিকিৎসকের কাছে খালি হাতে যেতে নেই। আমার ফলটি নিয়ে যাওয়া আছে উচিত কি না? এই আপনাকে ফলগুলি দিলাম এই প্রতিটি ফল আছে কি? এবার বলে আজকে এই ফলগুলি আজকে দেখতে বলে যত্ন বল করো। তারপর রাজা জৌরকে যে বলে পরীক্ষা করো যে হরি বলে মহারাজ হ্যাঁ আমি ফল দিয়ে কয়েকটা কোটি লক্ষেরও বেশি কথা বললেই অমূল্য রতন। কিন্তু রাজা আনন্দিত হলেন। তারপর সন্ন্যাসী অবাক হয়ে বললে আমার বলে দেখতে সেই বললে আপনি সন্ন্যাসী অমূল্য রত্ন কোথায় পেলেন? এমন কেন দিলেন? রাজা জানতে পারলে খুব জানতে কেউ ইচ্ছে করছে। সেই সন্ন্যাসী বলে ওষুধ আর গ্রন্থনা সবার কাছে বলা ঠিক না। যদি বলেন তো নির্জনে গিয়ে বলি। রাজা বলে আলাদা করে আপনি একটা দামি দামি ফল একদিন আমার বাড়িতে কিছু খেলেন না। আপনাদের আমি কী করতে পারি? আমি পান্ডিতা পালন করবো। সন্ন্যাসী বলে আমি ভাবতো কৃষ্ণ কোদাবরী নদী তীরে ওখানে আমি সিদ্ধ হবে। আমি অনেক ক্ষমতা দিলভাবে আপনার কাছে অনুরোধ দিয়ে আপনি রাত্রি কথা মতো কথা কিছু সিদ্ধ হয়। রাজা বললেন দেখো আপনি শিখতে থাকুন ঠিক তোমার আপনি পৌঁছে যাবে। বিক্রমিত আশীর্বাদ করে চলে গেলেন। দেখতে কৃষ্ণ রাত এলো। বিক্রমিত হচ্ছে একটা তরোয়াল নিয়ে জিজ্ঞাসা করলো এখান থেকে আজকে আপনি দুপাতে বিকারে কঙ্কাল হচ্ছে চারিদিকে বিজে খাওয়ার কীর্তি ভূত পেয়েছে ডাকছে। এই বিক্রমিত ভয় না পেয়ে এলেন। হাত জোর করে বলেন প্রভু আমি হাতি করে কী হবে বলুন তো? সন্ন্যাসী বললেন দেখো সেই হাতে তারপর সে বল তোমার ব্যাপারে আমি খুশি হয়েছি। এখন দুই একটা ওখান আছে এখান থেকে দেখলে সিটি গ্যাস আছে একটা মরা ঝুলছে তুমি সেটাকে নামিয়ে নিয়ে এসো। বিক্রমিত যে আজ্ঞা বলে রওনা হলো। সন্ন্যাসী আবার সেখানে অমাবস্যার রাত দ্রুত অন্ধকার তাতে আবার ফুলদারে বৃষ্টি পড়ছে। আর এদিকে চেঁচামেচি আওয়াজ শুনে এমন অবস্থা একটু ভয় না পেয়ে হয় কিন্তু বিকেন্দ্রের মতো ভয় না পেয়ে বলে সেখানে কি দেখতে পেলো আর কথা বলা শেষ করে যাকে নিশ্চয়ই জানতে মানুষ ধরে ধরে খাচ্ছে। এরকম করে ধীরে ধকধক করে আগুনও জ্বলছে। ঠিক আছে আবার গিয়ে জিজ্ঞেসে এই রাজের সেখান থেকে চলে গেলে দুটো বা ওদিকে কাটা ঝুলছে। বিক্রমিত বলে আজকে আমি এই কথা বলে দেরি না করে করে কোমর থেকে নেমে এলে আবার সেই মহাটি দড়ি থেকে পড়ে গেলে এবং মাটি থেকে পড়ে গিয়ে চিৎকার করতে শুরু করলো। রাজা বিক্রমাদিত্যের কথা। আজ থেকে অনেক বছরের আগেকার কথা। তখন উজ্জয়িনী নামে এক নগর ছিল। নগরটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনই সেখানে বাস করত গুণী ও পণ্ডিত লোকেরা। এখানকার রাজার নাম ছিল গন্ধর্ব সেন। তিনিও খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। মহারাজা গন্ধর্ব সেনের 4 রানী ছিল, 6 পুত্রও ছিল। রাজকুমাররা গুরুর কাছে শিক্ষা লাভ করতে লাগলেন। বিচক্ষণ হয়ে উঠলেন। কিন্তু রাজা গন্ধর্ব সেনের স্ত্রী মারা যান। তখন নিয়ম ছিল বড় ছেলে সিংহাসনে বসবে। তো গন্ধর্ব সেনের বড় ছেলে মহাসংঘ